স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। 15ই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দিয়েছে। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1996 সালে ক্ষমতায় আসার পর থেকে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল আওয়ামী লীগ। তবে 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় বাতিল করা হয় এই দিবস ও সরকারি ছুটি। 2008 সালের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আবার তা পুনর্বহাল করে হাইকোর্ট। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে সরকারের লিভ টু আপিল মঞ্জুর করে 2008 সালের হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। 15ই আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য আসবে। একই সঙ্গে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। এর আগে 2020 সালের 10ই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত। পরবর্তীতে এটা শুনানির জন্য আসবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ইসকন নিয়ে ভারতের গণমাধ্যমগুলো একচেটিয়া মিথ্যাচার ছড়াচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোকে সতর্ক থেকে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। আবু সাইদ হত্যা মামলাটি দ্রুত শুনানি করা সহ সকল আসামিদের গ্রেপ্তারের কথা জানান তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে, জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কবর জিয়ারত শেষে আবু সাইদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তিনি। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন। যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুলকালি পড়বে। অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে বিদেশি কূটনীতিকদের বিকালে ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর কথা বলবেন গণমাধ্যমে। রাষ্ট্রীয় ঐতিহ্য ভবন পদ্মায় এই ব্রিফিং করা হবে। সরকারের অভিযোগ, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিষয়ে অব্যাহতভাবে প্রতিবেশী দেশ সহ অন্যান্যরা নানা রকম বিভ্রান্তি এবং অপপ্রচার চালাচ্ছে। এমন কাণ্ডে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে ঢাকায় কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত গণহত্যাকারীকে জায়গা দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, এমন অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র বিনাশকারী শত্রুদের মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কথা বলেন। তারা যদি ভেবে থাকে চাপ দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, তার ফল ভালো হবে না। বলেন, গণতন্ত্র বিনাশী শত্রুদের মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ছোটখাটো ঘটনা ঘটিয়ে তারা যদি ভেবে থাকে ষড়যন্ত্র করে যাবে, তাদের সেই উদ্দেশ্য সফল হবে না। যারা গণহত্যাকারীকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে, এই দেশকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এছাড়া কখনোই অন্য দলকে তারা সহজভাবে নিতে পারে না। স্পষ্ট ভাষায় বলি, বাঙালি জাতি কারোর কাছে মাথা নত করার জাতি।
উগ্রগোষ্ঠী চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চেয়েছিল, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে ঝালকাঠিতে এক কমিউনিটি সেন্টারে দলীয় কর্মীদের নিয়ে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, এদেশের দায়িত্বশীল মানুষ তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। এছাড়া তিনি বলেন, সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী। এমন দেশ তৈরি করতে হবে যেখানে কোর্ট কাচারিতে কাউকে লাঞ্ছিত হতে হবে না, শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, এতে যেন তার কোনো বাধার সম্মুখীন হতে না হয়। চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো। তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা শ্মশানে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তে। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা, শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই। রাজনীতিবিদ, ব্যবসায়ীরা নন, বিগত সরকারের সময়ে দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে ছিলেন সামরিক বেসামরিক আমলারা। তাদের সীমাহীন লুটপাটে বিপাকে পড়েছে অর্থনীতি। সংকট উত্তরণে সরকারকে আগামী 6 মাসের কর্মপরিকল্পনা প্রকাশের তাগিদ শ্বেতপত্র প্রণয়ন কমিটির। তারা বলছেন, বাংলাদেশেরই মধ্যে মধ্য আয়ের ফাঁদে পড়েছে। এ থেকে ঘুরে দাঁড়াতে অর্থনীতির গতি বাড়াতেই হবে। সে সঙ্গে উন্নয়নশীল দেশের স্বীকৃতিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করেন দেশ বরেণ্য অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা। আওয়ামী লীগ সরকার চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছেন সামরিক ও বেসামরিক আমলারা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির মূল্যায়ন পতিত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। ক্রনি ক্যাপিটালিজমকে বলতাম না, চামচা পুঁজিবাদ। তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল। আপনারা যদি জিজ্ঞেস করেন এটার উৎস কোথায়, উৎসতে আপনার ফিরে যেতে হবে 2018 নির্বাচন। কমিটির প্রধান বলেন, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ব্যাংক খাত, এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতির ব্যাপকতা এতটাই বেশি যে এ নিয়ে গবেষণা হওয়া উচিত। পুরনো যে দুর্নীতিবাজরা, তারা যে অতীতে বিভিন্ন সময় তারা যে নানাভাবে খেলেছে, আমরা চাই না তারা কোনোভাবে প্রতিস্থাপিত হোক, আবার নতুন করে পুনর্বাসন হোক। সেই জায়গার পথগুলো কিন্তু বন্ধ করতে হবে এই সংস্কারের মাধ্যমে। প্রকল্প আমরা জানি দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের মাধ্যমে দেওয়া হয়েছে এবং সেগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক ট্রানজাকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা হাতে কোনো প্রমাণ নাই, কিন্তু এটা নিশ্চিত, এটা বহু জায়গা থেকে আমরা যেটা তথ্য প্রমাণ পেয়েছি। অর্থনীতিবিদরা বলছেন, তথ্যের নৈরাজ্য আর দুর্নীতির ফলাফল বাংলাদেশ এখন মধ্য আয়ের ফাঁদে। আমরা এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। প্রশ্ন ছিল, এ অবস্থায় উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিতে বাংলাদেশ কি প্রস্তুত? বিশ্লেষকদের পরামর্শ, এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। 2026-এ না করে 29-এ করি বা 32-এ করি, আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের দুর্বল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। শ্বেতপত্র কমিটির সংখ্যা আগামী 6 মাস অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণের পরামর্শ তাদের। মসৃণ উত্তরণ কর্মসূচি প্রস্তুত করা হয়েছে, তাকে আগ্রহ সহকারে, উৎসাহ সহকারে এটাকে বাস্তবায়ন করা উচিত। ওই বাস্তবায়ন পরিকল্পনার ভিতর দিয়ে অর্থনৈতিক বৈচিত্র্যায়ন, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, আমাদের মানবিক সম্পদের শক্তিশালীকরণ এবং আমাদের গরিব মানুষের প্রতি দারিদ্র্য বিমোচন এবং আমাদের অসাম্যের প্রতি নজর দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে আসবে। বিনিয়োগ মন্দা কাটানো এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিদেশিদের পরিষ্কার ধারণা দিতে বিশেষ উদ্যোগ নেয়ার পরামর্শ দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 2024-এ সচেতনতা এবং জনসম্পৃক্ততা বাড়ানো গেছে বলে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ জাফর। বলেন, 2023 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল 1705 জন, আর এবছর মারা গেছেন 494 জন। শুধু বাসার মধ্যে আমরা করেছি, তারপরে সব জায়গায় স্পেসিফিক্যালি বলা হয়নি এটা কি বস্তি নাকি এটা হাই রাইজ বিল্ডিং শুধু নাকি অন্য জায়গায় স্পেসিফিক্যালি এটা করা হয়নি। মনসুনে এটা করা হয়েছে, তাও দেখেন লিড মনসুনে আমরা এসেছি,
তবে অর্থনৈতিক আমাদের যে অ্যাকচুয়ালি স্থবিরতা রয়েছে, এগুলো আমাদের নেগেটিভ পয়েন্ট, আমাদের এটা প্রতিবন্ধকতা, আমাদের এটা সীমাবদ্ধতা, আমরা যেন এগুলো কাটিয়ে উঠতে পারি সেই পরামর্শ আপনারা দিবেন। গুমের অভিযোগে র্যাবের 2 সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী এবং আলেপ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বেলা 11টায় গাজীপুরের কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি সেল থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে গত 28শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেয়। প্রসিকিউশন জানিয়েছে, তদন্তে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। 48 ঘন্টার মধ্যে তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সকালে কলেজ প্রাঙ্গণে তিতুমির ঐক্যের ব্যানারে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সরেজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে কমিটি প্রকাশের 15 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। গেল 18ই নভেম্বর তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। কিছুটা দেরিতে হলেও পঞ্চগড় থেকে ছবির মতো ভেসে উঠেছে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোক ছটায় ক্ষণে ক্ষণে রং পাল্টে মোহনীয় রূপ ছড়াচ্ছে। আর তা দেখতে শীত উপেক্ষা করে এ জেলার ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক। ভোরের আলো ফুটতেই পাহাড় চূড়ায় আলোকছটা, অন্ধকারের মধ্যেই উত্তরের আকাশে চকচক করতে থাকে কাঞ্চনজঙ্ঘা। ভোরে পোড়ামাটির রঙের দেখালেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ঝাপসা হয়ে আসে। কাঞ্চনজঙ্ঘাকে তখন দূর থেকে দেখে মনে হয় এক টুকরো মেঘ ঠায় দাঁড়িয়ে আছে। সূর্যকিরণের তারতম্যের কারণে কখনো লালচে, কখনো বেগুনি রঙের আভায় মোহনীয় হয়ে ওঠে হিমালয়ের দ্বিতীয় পর্বতশৃঙ্গটি। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পঞ্চগড় থেকে দেখা মেলে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা। তবে এবছর কিছুটা অপেক্ষার প্রহর গুনতে হয়েছে পর্যটকদের। হেমন্তের শেষের দিকে এসে মেঘমুক্ত আবহাওয়ায় উত্তরের আকাশে উঁকি দিয়েছে পর্বতশৃঙ্গটি। দুর্লভ দৃশ্য দেখে আর ছবি তুলতে পেরে অভিভূত পর্যটকরা। কাঞ্চনজঙ্ঘাটি অনেক সুন্দরভাবে তেঁতুলিয়া ডাকবাংলা থেকে দেখতে পেলাম। আসলে পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকেও যে কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব, সেটা তেঁতুলিয়াতে না আসলে কেউ বুঝতে পারবেন না। এটা আসলে ভাগ্যের বিষয় যে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হিমালয় এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখতে ওয়াচ টাওয়ার নির্মাণ সহ পর্যটক আকর্ষণে জেলার অন্যান্য দর্শনীয় স্থান সাজানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন। সারা দেশের মানুষের কাছে আমাদের পঞ্চগড় জেলা সমতলের চা এবং কাঞ্চনজঙ্ঘার জন্য খুবই জনপ্রিয় এবং খুবই সুপরিচিত। সারা দেশের মধ্যে পঞ্চগড়ে সবার আগে শীত শুরু হয়। পর্যটকেরা এই জেলায় এসে যেন স্বাচ্ছন্দ্যে, নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের যে ভ্রমণ এটি যেন আনন্দদায়ক হয়, নিরাপদ হয়, সেটি নিশ্চিত করবার জন্য আমরা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। তেঁতুলিয়া ডাকবাংলো সংলগ্ন মহানন্দা নদীর তীর, শালবাহান ও বোড়াবুড়ি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলো এবং সদর উপজেলার টিটিহিপাড়া থেকে সবচেয়ে ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ডিবিসি নিউজ ডেস্ক। নিজের ছেলে হান্টারকে নির্বাহী আদেশে নিঃশর্ত ক্ষমা করে প্রতিশ্রুতি ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হান্টারকে ক্ষমতা করে বিতর্কের জন্ম দিয়ে গেলেন বিদায় বেলায়। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে বাইডেনের কড়া সমালোচনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হান্টার বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে, দোষী সাব্যস্ত হয়েছিলেন বেআইনিভাবে অস্ত্র রাখা ও কর ফাঁকি দেওয়ার অভিযোগে। 12ই ডিসেম্বর অস্ত্র ও 16ই ডিসেম্বর কর ফাঁকির মামলায় আদালতে সাজা ঘোষণার কথা ছিল তার। তবে ছেলের শাস্তি মওকুফ করে নিজের দেয়া প্রতিশ্রুতি ভাঙলেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বাদ পড়ার আগে ও পরে বলেছিলেন নির্বাহী আদেশে হান্টারকে ক্ষমা করবেন না তিনি। তবে বাইডেনের দাবি রাজনৈতিক কারণেই ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আদালতে ন্যায় বিচার পাননি বলেই তার এই হস্তক্ষেপ। প্রেসিডেন্টের এই ক্ষমা আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন হান্টার বাইডেন। বাকি দিনগুলোতে কাজ করে যাবেন অসুস্থ মানুষের সেবায়। যুক্তরাষ্ট্রের শাস্তি মওকুফের সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে। তিনি চাইলে যে কারো দণ্ড মওকুফ করে দিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারবেন না। জো বাইডেনের এই সিদ্ধান্তে চড়েছেন রিপাবলিকানরা, এমনকি বিভক্তি দেখা দিয়েছে ডেমোক্রেটিক শিবিরেও। একে ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের এমন ক্ষমা প্রদর্শনের উদাহরণ আরও আছে। ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে করফাকির মামলায় বেআইকে ক্ষমা করেন। তারও আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও কোকেন সংক্রান্ত মামলায় তার সৎ ভাইকে ক্ষমা করেছিলেন। সাদ ইসলাম শামস, ডিবিসি নিউজ ডেস্ক।